My dear students, learners, viewers, Assalamu alaikum. English second paper 9-10. We will discuss about sentence, completing sentence. Completing sentence. We will discuss about completing sentence today. How you have to do completing sentence? How will you add to complete the sentence which is given in the question or which will be given in the question. Those who are students of class 10, you know, you have got it in class 9, but those who are students of class 9, you didn't get before these. I think you saw it in the book. I am delivering lecture in slowly. So, you listen to my lecture attentively and sincerely. Sincerity is a great medicine to success in life. Without sincerity, no one can success in life. এখন তুমি দেখবা 11টা গ্রামাটিক্যাল আইটেম তোমাদের একটা ঘটনাকে নিয়ে প্যাসেজ করা হয়। ন্যারেশন বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, প্রিফিক্স সাফিক্স বলো, কানেক্টরস বলো, যাই বলো, প্রত্যেকটা আইটেমের একটা ঘটনা থাকে। হয়তো প্যারেন্টস দিয়ে 5টা সেন্টেন্স দেয়, 10টা সেন্টেন্স দেয়, অথবা স্টুডেন্টস দিয়ে দেয়, অথবা ফ্লাওয়ার্স দিয়ে দেয়, অথবা ক্লক দিয়ে দিল, হ্যান্ড ওয়াশ দিয়ে দিল, অথবা শার্ট দিয়ে দিল, অথবা ড্রেস দিয়ে দিল, যেটা দিয়ে দেয়, অথবা অনেস্টি দিয়ে দিল, অথবা হিস্টোরিক্যাল প্লেস দিয়া দিতে পারে। তাহলে তখন তোমাকে ওই প্রথম সেন্টেন্সের সাথে মিল রেখে দ্বিতীয় সেন্টেন্স করতে হবে, দ্বিতীয় সেন্টেন্সের সাথে মিল রেখে তৃতীয় সেন্টেন্স, তারপরে চতুর্থ সেন্টেন্স, তারপরে পঞ্চম সেন্টেন্স। তোমার কমপ্লিটিং সেন্টেন্সে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, যে কোনো বোর্ড পরীক্ষা বা স্কুল পরীক্ষায়। সুতরাং ইউ হ্যাভ টু ডু টু থিঙ্ক অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স হুইচ উইল বি গিভেন ইন দ্য কোশ্চেন। এখন যদি তুমি শব্দের অর্থ না জানো এবং সেন্টেন্সের মিনিং না জানো, তাহলে তুমি ঠেকায় পড়ে যাবা। আর যদি ভাগ্য বলা হয়, যেমন আমি এখানে একটা বোর্ডের করাচ্ছি, 5 রকমের সেন্টেন্স দিছে, তখন তুমি তোমার মনের মতো করে করতে পারবা। এখন ট্রুথফুলনেস দিয়া যদি দে, বিউটি দিয়া যদি দে, তারপরে অনেস্টি দিয়া যদি দে, তাকে তুমি অনেস্টির উপরেই তোমাকে থাকতে হবে। তুমি ডিজঅনেস্টিতে তখন ডিজঅনেস্টিতে তুমি সেন্টেন্স লিখতে পারবা যদি ভাবে আসে, কিন্তু অন্যান্য কোনো সেন্টেন্স তুমি অ্যাড করতে পারবা না। এখন আরেকটা কথা, কমপ্লিটিং সেন্টেন্স। আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্স তুমি দেখবা যাদের কাছে অ্যাডভান্স বই আছে 2019-20 সালের 260 পৃষ্ঠা থেকে আমার মনে হয় 269 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিটিং সেন্টেন্সের কতগুলো রুলস দেওয়া আছে, এবং অন্যান্য বই তো আছে। অন্যান্য যে সকল বই তোমরা পড়ো, ওই সকল বইতেও তোমরা পাবা এগুলি, বিভিন্ন রকমের টেস্ট পেপারে প্রশ্ন পাবা। তবে রুলসগুলা অনেক বইতে পাওয়া যায় না। রুলসগুলা তুমি ভালো ভালো বইতে ভালো করে দেওয়া আছে। ওগুলি যদি রুলসের সাথে সাথে দেখবে যে স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, তো তুমি রুলসগুলো পড়বা, স্ট্রাকচারগুলোও পড়বা যে মনোযোগ দিয়ে পড়বা, ভালোভাবে পড়বা। আমি বলতেছি এই জন্য পড়বা তা না, তুমি শেখার জন্য পড়বা। দেখবা একবার যদি তুমি ঢুকে ফেলতে পারো মাথায়, এখানেও টেন্সের কাজ আছে, সেন্টেন্সের কাজ আছে, নাম্বার, জেন্ডার, পার্সন, সবগুলোর কাজ আছে। অর্থাৎ অল কাইন্ডস অফ বেসিক আইটেমস ইউ হ্যাভ টু ইউজ ইন হিয়ার কমপ্লিটিং সেন্টেন্স। কেউ যদি বলে যে না, এটা বিশ্বাস করবে না, কেউ বলবে যে এটা লাগবে না, সেটা লাগবে না, ওই লাগবে না, সে লাগবে না, এটা বাজে কথা। এখানেও নাম্বার, জেন্ডার, পার্সন, টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স, এগুলি তোমার লাগবেই। এগুলি আমি বলছিলাম দিজ আর দ্য স্পাইসেস অফ ইংলিশ। এগুলো ইংলিশের মশলা, ইংরেজি লিখতে গেলেই এগুলি লাগবে। সুতরাং কমপ্লিটিং সেন্টেন্সও লাগবে। টেন্স না বুঝলে, অর্থ যদি না বুঝো তুমি, তাহলে তুমি চেঞ্জ করবে কেমনে? তুমি ফার্স্ট টেন্সের জায়গায় ফিউচার টেন্স লিখলা, ফিউচার টেন্সের জায়গায় প্রেজেন্ট টেন্স লিখলা, তাহলে কি হবে নাকি? এটা হবে না। ইউ উইল নট গেট মার্কস। কারো কথা শুনিও না। আমরা পরীক্ষা নিই, আমরা পড়াই, বোর্ডের খাতা আমরা দেখি, ওখানে আলোচনা হয়। হ্যাঁ, হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে আমি একটু পরে তোমাদেরকে বুঝাবো, একটা সেন্টেন্স তুমি 2-3 রকমেরও লিখতে পারো। এক্স ফর এক্সাম্পল, রুমা
will appear in the SSC exam next year. He may do good result. সে ভালো রেজাল্ট করতে পারে। He may obtain GPA 5. He may obtain golden GPA 5 বলতে কিছু নেই, আসলে আমি বলে আর কি মানুষ। He may pass the exam. He may get 4 point. তো এক একজনে এক একটা বাক্য লিখলো। এখন আমি নাম্বার দেওয়ার সময় যদি একটা উত্তর দেখি, যদি খাতা দেখি, তাহলে হবে না। এখন এখানে একটা কথা আছে, এখানে তো ফাঁস করার কথা বলছি, শুধু তুমি কিন্তু ফাঁসের বাইরে যাও নাই। পাস অথবা এটা পয়েন্ট কম বেশি, এটার মধ্যেই সীমাবদ্ধ আছো। সুতরাং এই জাতীয় বাক্য তুমি যে কোনো বাক্য লিখতে পারবা। তারপরে এবার অন্যান্য বাক্য কী দেওয়া আছে তোমাকে সেগুলা দেখতে হবে। গ্রামার এমন একটা জিনিস, এটা ভালোভাবে যদি আয়ত্ত করতে পারো, দেখবে তোমার কাছে একদম ইজি লাগবে। তোমার কাছে মনে হচ্ছে এক স্যারে বলছে পড়ানোর সময় হয়তোবা তোমাকে, যে সবগুলো সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে বেশিরভাগ হয় কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আসলে কমপ্লেক্সও হয়, কম্পাউন্ডও হয় এবং সিম্পলও হয়। অল কাইন্ডস অফ গ্রামার আর ইনক্লুডেড ইন দ্য কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে ন্যারেশন আছে, ভয়েস আছে, ট্রান্সফরমেশন আছে, অর্থাৎ যত রকমের ইংরেজি আছে সব কিছু ভাইবে তুমি এখানে কমপ্লিটিং সেন্টেন্সে ব্যবহার হয়। হ্যাঁ, এই কমপ্লিটিং সেন্টেন্স যদি ভালো করে জানো, ট্রান্সফরমেশন তোমার জন্য আরও ইজি হয়ে যাবে। ট্রান্সফরমেশন যদি তুমি ভালো পারো, কমপ্লিটিং সেন্টেন্স ইজি হয়ে যাবে। তারপরে অন্য ভয়েস চেঞ্জ তোমার কাছে সহজ হয়ে যাবে। দেখবা যে ভয়েস চেঞ্জের মতো ইট উইল বি গেইনড, আমরা বলি ইট উইল বি গেইনড আসছে কেন? বি আসাতে, এটা ফেসিভ ফর্ম অর্থাৎ ফেসিভ ভয়েস। এই কারণেই এখানে বি আসছে। তাহলে এই জিনিসগুলি তোমাকে মাথায় রাখতে হবে, ভয় করলে হবে না। গ্রামার আসলে ভয়ের জিনিস না, বুঝার জিনিস। তোমাকে বুঝতে হবে। ওই যে বললাম, বেসিকের উপরে যখন ধারণা থাকবে, রুলস যখন পড়বা। এখন আমি করানোর পরে যারা those who are students of class 9, they have to do more and more practice, and class 10 they have to do also more and more practice. প্র্যাকটিস করার সময় যারা কম বুঝো, কম পারো, আমার তোমাদের প্রতি নির্দেশ থাকবে, তোমরা কি করবা, বই খুলে, হ্যাঁ, বইতে রুলস দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে এবং করে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, ওগুলা দেখি বুঝি করবা। এরপরেও কোনোটা যদি না বুঝো, ওই যে বললাম, আমি তো ফোন নাম্বার দিয়েছিলাম, আমার ফোন নাম্বারে আমাকে ফোন করে জিজ্ঞেস করবা, স্যার এটা বুঝি নেই, এটা কেন এইভাবে হলো, অথচ বইতে তো করে দেওয়া আছে। তাহলে করে দেওয়াগুলো তুমি একবার করে যাও না, একদিন বসে করে দেওয়াগুলো একবার করে ফেলো। তাহলে কতগুলো কমপ্লিটিং সেন্টেন্সও তোমার করা হলো, রুলসও দেখা হলো, স্ট্রাকচারগুলোও দেখা হলো। আমি যদি স্ট্রাকচার লিখি, রুলস লিখি যদি করাইতে যাই, তোমাদেরকে কমপক্ষে 10টা ক্লাস নিতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। তাহলে এই যে বললাম, কমপ্লিটিং সেন্টেন্স যদি ভালো বুঝো, দেখবে যে তোমার কাছে সিম্পল গভর্নমেন্ট কম্পাউন্ড অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইজি হয়ে যাবে, ভয়েস ইজি হয়ে যাবে, ন্যারেশনও ইজি হয়ে যাবে। ন্যারেশনের মধ্যেও ওখানে কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার আছে, ভয়েসের মধ্যেও আছে, সব জায়গায়ই আছে। তাহলে সব জায়গায় যখন আসে, আমাকে কি করতে হবে, ভালোভাবে বুঝতে হবে। তাহলে বেসিকগুলো আমাকে ভালোভাবে জানতে হবে। এখন আমি এখানে 2টা বোর্ড লিখছি এই কারণে, নির্দিষ্টতার কারণে। কিন্তু আমি নেক্সট ক্লাসে বোর্ড থেকে করাবো না, অ্যাডভান্স বই থেকে করাবো। আমার কাছে একটা অ্যাডভান্স বই আছে, ওই অ্যাডভান্স বইটা থেকে 2019 সালের 20 সালের অ্যাডভান্স বই। তোমরা শিখার দরকার, বাক্যটা কীভাবে হয়, কীভাবে ব্যবহার হয়, এটা জানার দরকার। এটা জানতে পারলে তুমি কোন বইয়ের থেকে আসছে, কোনখান থেকে আসছে, দ্যাটস নট এ ম্যাটার ফর ইউ। ইউ উইল নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। You could not be thought if you know how to change, how to add the other part of the sentence. অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স মানে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ইনকমপ্লিট দেওয়া থাকবে, আগেও ইনকমপ্লিট দেওয়া থাকতে পারে, পরেও ইনকমপ্লিট দেওয়া থাকতে পারে। এটা 2টা বোর্ডের, একটা বোর্ড হলো আমাদের চিটাং বোর্ড 2017, আর একটা হলো দিনাজপুর বোর্ড 2017। এখান দিয়ে স্টার্টিংয়ে আমি ডিবি লিখছি, ডিবিকে আবার এখানে তোমরা ঢাকা বোর্ড মনে করিও না, এটা দিনাজপুর বোর্ড, কারণ ওই কর্নারে লেখা আছে দিনাজপুর বোর্ড। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে আমরা কমপ্লিট করতে হবে। প্রথম বোর্ডের এখানে দেখো, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি ওয়ার ডাম। কতগুলো মানুষ আছে না, ভান করে, মানে ও সুস্থ নয়, মানে এমনভাবে রাস্তায় দেখবে যে
ভিক্ষুকও এরকম পাবা তুমি রাস্তায় ভিক্ষা করার সময়, যে ভান করে আসলে মানুষটা ভালো সুস্থ, অথবা তেমন অসুখ বিসুখ বা আমার স্বাস্থ্যগত সেরকম অসুবিধা নাই, প্রবলেম ফেস করতেছে না, এরপরেও সে ওই যে পয়সা কামানোর জন্য এটা একটা ওয়ে হিসাবে বাইর করে নিল, যে বিভিন্ন রকমের ভান করে। তোমাকে দেখলেই একদিন একটা ফকিরকে এরকম টেলিভিশনে দেখাছিল, তোমার নিশ্চয় দেখছো। তাহলে দেখো সে এমনভাবে ভান করে, যেন অ্যাজ ইফ, যেন বা যদি, যখন যেটা হয় আর কি, সেন্টেন্স অনুসারে অর্থ ইংলিশে ওয়ার্ডের অর্থ চেঞ্জ হয় কিন্তু। যেমন হ্যাভ অর্থ আছে তুমি জানো যে, হ্যাঁ, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। আমি সকালের নাস্তা 7টায় গেছি। আই হ্যাভ টেকেন, খেয়েছি। আই হ্যাভ রুটি, আমি রুটি খাই। আই টেক রুটি, আমি রুটি খাই। আই ইট রুটি, আমি রুটি খাই। 3 sentences are corrected. Correct অ্যাকচুয়াল উচ্চারণ, অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন। তাহলে হি প্রিটেন্ডস মানে ভান করা, অ্যাজ ই হি ওয়ার এ ডাম, বদির মানে কেউ দেখবে যে ফাটা ঠিক আছে, তারপরে এমন করে অভিনয় করতে চায়, আঁকা বাঁকা করি ফেসকে বা নিজের শরীরকে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিমা দেখাই মানুষ থেকে টাকা নেয়। তাহলে এটা সহজ, তোমরা বুঝতে পারলাম। তারপরটা দেখো, সবচেয়ে মজার বিষয় হলো যে চিটাং বোর্ডে যেটা আসছে এটা ফার্স্ট রকমের সেন্টেন্স তুমি দেখবা। এটা প্রথমটার সাথে দেখো দ্বিতীয়টার মিল নেই। ইট ইজ হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, এখানে আমি লিখছি উই ডিড সামথিং ফর দ্য কান্ট্রি, আমরা দেশের জন্য কিছু করতে পারি, এখনই সময়, কারণ এখন অবস্থা তো খারাপ, এই জন্যে আমি এখন সেন্টেন্সটা লিখলাম। যারা পয়সাওয়ালার ছেলে মেয়ে আসো, তারা তোমাদের আশেপাশে গরিবকে হেল্প করতে পারো। গরিবকে হেল্প করতে পারা মানে সমাজের কোনো একটা মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা মানেই তো তুমি দেশের জন্য কিছু করা। সমাজের জন্য করলে, মানুষের জন্য করলেই তো দেশের জন্য করা। এই জন্যই আমরা আমি এই সেন্টেন্সটা লিখছি তোমাদের, যে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, আমরা আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করতে পারি, এটাই সময়, উপযুক্ত সময় খারাপ অভ্যাস ত্যাগ করার। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার দ্য রুলস অফ হেলথ। এখন প্রশ্ন হলো, তোমরা দেখতেছো যে প্রথমটা প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টা ফার্স্ট টেন্স। এখানে একটা জিনিস খেয়াল রাখিও, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ মেনি ইয়ার্স, এরকম থাকলে ফরের অংশ ফার্স্ট ইনডিফিনিট হবে। তুমি যদি বলো যে স্যার কেন হবে, এটা জবাব দিতে পারবো না, এই কারণে এটা রুলস। এখন এ প্লাস বি হোল স্কোয়ার কোথার থেকে আসছে, কেন হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব যদি তুমি অঙ্কের স্যারের জিজ্ঞাসা করো, উনি কি জবাব দিবে? উনি বলবে যে এটা তো সূত্র, এই সূত্র দিয়ে তোমাকে অঙ্ক এটা করার জন্য বলছে। তো এখন এটা হলো যে রুলসে যদি দেওয়া থাকে, স্ট্রাকচারে যদি দেওয়া থাকে, তুমি প্রেজেন্ট টেন্সের পরে ফার্স্ট টেন্স লিখতে পারবে, প্রেজেন্ট টেন্সের পরে ফিউচার টেন্স লিখতে পারবে। হ্যাঁ, তো এখন খেয়াল করো, তাহলে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, এখনই এটা চিন্তা করার সময় যে আমরা দেশের জন্য কিছু করতে পারছিলাম। এক সময় বলতে পারবে আর কি, কোনো এক সময়, আরও 10 বছর পরে, 15 বছর পরে, যে আমি 5 জন লোকের সাহায্য করছিলাম, 10 জন লোকের সাহায্য করছিলাম, বা আমরা টিম গঠন করে চাঁদা উঠেই কিছু সংখ্যক আমাদের সমাজের মানুষকে সাহায্য করছিলাম, এই কথাটা বলতে পারবো। তাহলে তারপরে সেন্টেন্সটা দেখো, ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল ডাউন, ইউ শুড স্লিপ, তুমি স্লিপ খেতে পারো, আস্তে আস্তে হাঁটো। পাশে, লেস্ট তো পাশে, এটা হলো লেস্ট, LEST, লেস্ট, পাশে মানে পিছনে না। হ্যাঁ, যদির মতো আর কি, অর্থাৎ হঠাৎ করে তুমি পড়ে যেতে পারো, তাহলে তুমি আস্তে আস্তে হাঁটো, নাহলে কাদা সামনে, তুমি স্লিপ খেয়েও পড়ে যেতে পারো। এখানে ইউ শুড ফল ডাউন, তুমি পড়ে যেতে পারো, আমি শুধু পড়ে যেতে পারো লিখছি। তুমি ইউ শুড স্লিপ, তুমি স্লিপ খেতে পারো, স্লিপ অ্যান্ড ফল ডাউন, তুমি এটাও লিখতে পারো। তুমি স্লিপও খাইতে পারো, ফুরিয়েও যেতে পারো। স্লিপ খেলে তো তুমি ফুরিয়ে যেতে পারো, তাহলে ফুরিয়ে গেলে তুমি আঘাত পাইতে পারো। ফার্স্ট রকমের সেন্টেন্স দিছি, এটা কিন্তু মারাত্মক সুবিধা তোমাদের জন্য। নাহলে যদি একটা ঘটনা দিয়ে মিলাইতে গেলে তোমার অনেক ছেলে মেয়ে পারে না, কষ্ট হয়। 4 নম্বর দেখো, দোজ হু আর আইডেল, যারা অলস মানুষ যারা, ক্যান নট বি সাকসিডেড লিখলেও কোনো তোমার ভুল হবে না। তাহলে যারা অলস মানুষ, তারা
কি করতে পারে না, সফল হতে পারে না। অলস মানুষ যারা, আজকে করব কালকে করব বলে বলে কাজ রাখি দেয়, কোনোদিন রাখি দিবে না। আমি এই জন্য অনেকে আমার সাথে যখন কথা বলে আমি তখন উত্তর দিই যে ফিউচার টেন্স। আই ডোন্ট লাইক সাচ কাইন্ড অফ টাস্ক অর সাচ কাইন্ড অফ ওয়ার্ড। এই ধরনের কথাবার্তা আমি পছন্দ করি না। আমার কথা হলো যে এখন এটা করার দরকার, এটা করি ফেলো যেভাবে পারো, যতটুকু পারো, যতটুকু তোমার দ্বারা সম্ভব হয়। তুমি আজকে শিখো নাই, কালকে শিখো নাই, পরশু শিখো নাই, দেখবে যে অনেক ফরা জমি গেছে। প্রত্যেক দিন ফরার টেবিলে দেখবা। ইউ হ্যাভ টু মেক হ্যাবিট টু সিট বিসাইড দ্য রিডিং টেবিল। রিডিং টেবিলের পাশে প্রত্যেক দিন বসবা। তুমি গান শুনতে ইচ্ছা করতেছে, কানের মধ্যে গান লাগাই দিই, গ্রামার করো, অঙ্ক করো, প্যারাগ্রাফ লেখো, বানায় বানায় কিছু সম্পর্কে লেখো। ভুল হচ্ছে শুদ্ধ হচ্ছে, ইউ উইল নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। It is my advice to you. If you want to learn English, you have to do various kinds of grammar and basic and write down always and learn word meaning and meaning of the passage. 5 নম্বরে আসো, had I seen you before। এখানে had I seen you before, যদিও এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, I would have informed অ্যাবাউট দ্য ম্যাটার। এটা কিন্তু থার্ড কন্ডিশনাল। আগে কন্ডিশনাল ছিল তোমাদের, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এখানে। তারপরে এটা ফার্স্ট পার্টিসিপাল রূপ ধারণ করে। এটা ওই যে এটা হ্যাড, এটা অনেক সময় আগে যায়, অনেক সময় পরে যায়। ইফ এখানে হয়তো বা এইভাবে দিতে পারতো, ইফ আই হ্যাড সিন হিম, ইফ দিয়া করে এখানে। প্রথমে ইফটাকে কন্ডিশনালে ইফটাকে, এখানে ইফটা নেই আর কি। হ্যাঁ, এখানে ইফের কাজ করছে হ্যাড। হ্যাড আই সিন ইউ বিফোর। যদিও তুমি বলতে পারো স্যার এটা তো ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট এরকম হলো কেন? এই জাতীয় বাক্য, ওই যে বললাম স্ট্রাকচার, এটা একটা রুলস আছে। তোমাদেরকে বলছিলাম নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটা ছাড়ি দিল। No sooner had I reached school than the bell rang, first individual, then থাকবে। তাহলে এখানে had I seen you before, আগে যদি তোমাকে আমি দেখতাম, I would have informed about the matter, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে তোমার কাছে সে জানতে চাইছে। এখন এত লম্বা লিখতে গেলে তো বড় জায়গা হচ্ছে না, আরও লেখা যেত এই সেন্টেন্সটাতে। অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট অফ রহিম, তুমি এখানে লিখতে পারো অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট অফ রহিম। হ্যাঁ, অ্যাবাউট দ্য ডেথ নিউজ অফ রহিমস ফাদার, রহিমের বাপের মৃত্যু সংবাদ তোমাকে আমি জানাতে পারতাম যদি আরও আগে তোমার সাথে আমার দেখা হইতো। গত কয়েকদিন তো তোমার সাথে আমার দেখা হয়নি, এই জন্য তোমাকে জানাইতে পারিনি। একজন তোমাকে রাস্তা দেখা হইলো, ব্লেম করলো তোমাকে যে তুমি আমাকে এরকম একটা খবর, রহিমের বাবা মারা গেল, আমাকে বললা না, এই ধরনের কথাবার্তা। তাহলে এই পাঁচটা সেন্টেন্স তোমরা এখন ক্লিয়ার হইলাম। পাঁচটা সেন্টেন্স কিন্তু 5 রকম। তোমাকে ওই যে বললাম স্টেপ স্টেপ মিলাইতে হয়নি, কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে। এটা একটা অর্থবোধক প্যাসেজ হয়ে যায়, ছোটোখাটো প্যাসেজ হয়ে যায়। এটা তোমরা জানো, যারা 9-এ আসো তারাও দেখতেছো, তারা তো আর বসি নেই, নিশ্চয় করতেছো বাসায় শুরু থেকেই। তারপরে আসো দিনাজপুর বোর্ড, আমি ডিবি লেগে রেখেছি, এটা ঢাকা বোর্ড বুঝিও না, দিনাজপুর বোর্ড বুঝবে, কারণ কর্নারে লেখা আছে। প্রথম সেন্টেন্সটা দেখো, ইট ইজ সেড ডেট ইয়থ ইজ দ্য বেস্ট টাইম ইন লাইফ। এটা বলা হয় যে যৌবন হলো যে জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়, উন্নত মানের সময়। ইয়থ ইজ দ্য বেস্ট টাইম অফ হিউম্যান লাইফ। ইফ এ পারসন ডোন্ট sow seed in time, he will not get good harvest in future life. If you don't learn at present, if you don't study at present, if you don't gain knowledge at present or now, if you don't study well, you will not do good result in the exam. You will not get good harvest.
ইন ফিউচার, ভবিষ্যতে তুমি ভালো ফলাফল পাবা না, ভালো কিছু করতে পারবা না, ভালো ইয়ে করতে পারবা না। তাহলে দেখো এটা কিন্তু একটা ভ্যাসেজই গেছে। তাহলে ইয়ত হলো যে যৌবনের উৎকৃষ্ট সময়। হ্যাঁ, বি নাম্বার দেখো, ইন ইয়ত দ্য মাইন্ড ইজ সো সফট। যৌবনকালে কিন্তু মন কাদার মতো থাকে। এখন যদি আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা যদি আমি দেওয়ালে মারি, এটা কাটবে না, কিন্তু কাদার মধ্যে যদি আমি এইভাবে মারি তাহলে এটা গেঁথে যাবে, ঢুকে যাবে কাদা, নরম কাদার মধ্যে, তাহলে মাটির মধ্যে আর কাদা মাটি। এটা দেখো দ্বিতীয় সেন্টেন্স দেখো, ইন ইয়ত দ্য মাইন্ড ইজ সফট, অর্থাৎ যৌবনকালে মন নরম থাকে, শক্ত থাকে না। হ্যাঁ, তারপরে দ্যাট ইউ অর ওয়ান ক্যান, ইউ দিতে পারো তুমি, ওয়ানও দিতে পারো। হ্যাঁ, আমি দুইটাই লিখছিলাম, অবলিক দিতে খেয়াল ছিল না। ওয়ান ক্যান মেক ইট অ্যাজ হি লাইকস, সে যেভাবে পছন্দ করে, একজন যেভাবে পছন্দ করে সেইভাবে গঠন করতে পারে। তুমি যদি লেখো যে ইন ইয়ত দ্য মাইন্ড ইজ সো সফট, ওয়ান ক্যান মেক ইট লিখলে বেশি ভালো হবে। এখানে যেহেতু আগেরগুলা আই উই ব্যবহার আছে অন্যান্য সেন্টেন্সগুলা, তাহলে আমরা এখানে আর ইউ ব্যবহার না করি। তাহলে 3 নাম্বার সেন্টেন্স দেখো, ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি যৌবনকালের প্রাথমিক সময়টা, মর্নিং আওয়ার্স মানে সকালবেলা, সকালবেলা বলছি কেন, জীবনের সকালবেলা। তোমার জীবনের সকালবেলা হলো যে এখন, আমার কিন্তু সকালবেলা নয়, আমার হলো যে বুড়াবেলা। আমরা আসি এখন নাইটে আসি আমরা। তাহলে মর্নিং, হ্যাঁ, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, 4টে টাইম দেখো। মর্নিং, তারপরে নুন মানে দুপুর, নুন মানে তরকারির সাথে দেশে ওই নুন না, লবণ না, সল্ট না, নুন অ্যান্ড ডবল এন, নুন মানে দুপুর। 12টা বাজলে তখন দুপুর বলি আমরা। 12টার পরে কি হবে? আফটারনুন। তারপরে হবে ইভিনিং, ইভিনিং বলিও না, ইভিনিং, ইভিনিং দেখবা বাংলায় লেখা আছে, তোমার ডিকশনারি দেখিও, ডিকশনারি উঠে সবাই ডিকশনারি ব্যবহার করবা, ডিকশনারি অবশ্যই লিখবা। ডিকশনারি ইজ এসেন্সিয়াল ফর এ স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য টিচার্স। আই হ্যাভ 6 ডিকশনারিজ, ছোট, মাঝারি, বড়, ইংলিশ টু ইংলিশ, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, আবার বেঙ্গলি টু বেঙ্গলি। বাংলা অনেক শব্দ আছে আমরা পারি না, অর্থ বুঝি না। যেমন রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, এই জাতীয় কঠিন মাখা লেখা কিছু কবি আছে। তারপরে দেখো, তাহলে এটা যদি আমরা হারাই, লুজ, LOSE, এটার উচ্চারণ হবে লুজ। আরেকটা আছে LOSS, এটা হলো লস, লস মানে লোকসান, এই লুজের তো হারানো। আরেকটা আছে লুজ, LOOSE, লুজ, ঢিলা। কি রে, এত ঢিলা করি বাঁধছো কেন তুমি? এটা তো একটু হয়ে ছুটে যাবে, হাতে নিলেই ছুটে যেতে পারে। LOOSE, লুজ অর্থ ঢিলা, অর্থাৎ ঢিলা ভাবে গিট্টুটা দিছো কেন, মজবুত করে যাও নাই কেন, এটা অনেক সময় আমরা বলি। ওইটা হলো LOOSE, লুজ উচ্চারণ। তুমি দেখো শক্তি লাগতেছে বেশি, লুজ। আর LOSE এটা লুজ, আসতে বলবা, লুজ, হ্যাঁ, হারানো। আর লুজ, লস্ট, ফার্স্ট টেন্স ফার্স্ট পার্টিসিপল। আর LOSS, লস অর্থ লোকসান। তোমরা LOSS এরও বলো লস, অনেকেই বলো, সবাই বলো, আমি বলতেছি না। আবার LOSE এরও বলো লস, এটা লস না, এটা হবে যে লুজু। তাইলে আমরা যদি এই প্রাথমিক সময়টা, সকালবেলার সময়টা, অর্থাৎ জীবনের উঠতি সময়টা, যেই সময় জীবনকে গঠন করার প্রয়োজন, হ্যাঁ, ইট ইজ দ্য পিরিয়ড অফ টাইম টু মেক ইউর লাইফ, টু এস্টাবলিশ ইউর লাইফ, টু গেইন নলেজ, টু অ্যাকোয়ার নলেজ, টু স্টাডি ওয়েল অ্যান্ড টু গেইন ডিগ্রি, টু অবটেইন গুড রেজাল্ট। এই কাজগুলো যদি তুমি এই মর্নিং আওয়ার্সে করতে না পারো, উইল নট গেট ইট রিটার্ন, এটা আমরা আর পাবো না। এই উইল নট গেট ইট, এটা আমরা আর পাবো না। অর্থাৎ এটা বলতে কি বুঝাইছে, মর্নিং আওয়ার্সটা, এই মর্নিং আওয়ার্সটা তুমি আর পাবা না, ইট দিয়ে বোঝানো হয়ে গেছে। তুমি ইট না লিখিও পাইবা, উইল নট গেট ইট রিটার্নস, এটা আমরা আর ফেরত পাবো না। এখানে রিটার্ন লিখতে পারবো, উইল নট গেট ইট রিটার্নস, এটাকে আমরা আর ফেরত পাবো না। ঠিক আছে, হারানোর সময় যেটা চলে যাচ্ছে সেটা আর তুমি আর পাবা না। তারপরে ডিতে আসো, উইল রিপ গুড হারভেস্ট, আমরা ভালো ফসল সংগ্রহ করতে পাবো। ইফ উই সো গুড সিড, ভালো ফসল যদি বুনি, বীজ যদি বুনি, বীজ যদি ভালো না হয় তুমি ফসল ভালো কোথা থেকে পাবা?
মরা মরা বীজ যদি তুমি লাগাও তাহলে গাছ তো উঠবে সেরকম। হ্যাঁ, তুমি যদি ভালো করে না খাও স্বাস্থ্য কোথার থেকে হবে? এই জন্য একদিন বলছিলাম যে সাউন্ড মাইন্ড ডিপেন্ডস অন সাউন্ড হেলথ ডিপেন্ডস অন সাউন্ড মাইন্ড। তাহলে ইউ নিড সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ, বোথ আর নিডেড ফর এভরি পার্সন, নট অনলি ফর ইউ বাট অলসো ফর মি। আমার জন্যও দরকার, তোমার জন্যও দরকার, ফর এভরি পার্সন সাউন্ড মাইন্ড অ্যান্ড সাউন্ড হেলথ আর নেসেসারি। তাহলে তুমি যদি বীজ যদি ভালো বপন না করো তাহলে ফসল ভালো আসা কোথা থেকে করবা? আবার ফসল লাগাওই নাই তুমি, তাহলে তুমি যদি ফসল সংগ্রহ করতে মাঠে যাও তাহলে কার ফসল কাটিয়ে দিবে? তুমি তো ফসল লাগাও নাই, অর্থাৎ অশিক্ষিত হয়ে গেলে আর কি। তাইলে তোমার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন রিক্সাওয়ালা অ্যান্ড ইউ। ওই যে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, অন্ধকে আলো দিন। যে চোখে দেখে না তাকে কি লাইট সূর্যটা দিলেও সে রাস্তা দেখবে না। অন্ধকে আলো দিন মানে অশিক্ষিতকে শিক্ষিত করুন। হ্যাঁ, তারপরে দেখো লাস্ট নাম্বার, অন দি আদার হ্যান্ড, অন্যথায় ইফ উই রিমেইন লেজি। এটা অন দি আদার হ্যান্ড না দিলেও পারত, এটা প্রশ্নে দেওয়া আছে এই জন্য আমি লিখছি। ইফ উই রিমেইন লেজি, আমরা যদি লেজি হই, অলসতা দেখাই বা অলসতায় কাটাই, সময় কাটাই। ইফ উই স্পেন্ড আওয়ার টাইম ইন লেজি, আমরা যদি লেজিভাবে যদি আইডিয়ালি যদি আমাদের সময়কে স্পেন্ড করি, ব্যয় করি, উই হ্যাভ টু সাফার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে ভুগতে হবে। এখানে কিছু কিছু উত্তর আছে যে তোমার বোর্ডের উত্তরের সাথে হয়তো নাও মিলতে পারে। হ্যাঁ, আমি আমার মন থেকে লিখে দিছি। যেমন আমি আরেকটা ক্লাস করাবো যে সেটাতে অ্যাডভান্স বইয়ের এক্সারসাইজ থেকে করাবো, বোর্ড থেকে করাবো না। বোর্ডের আনসারগুলো তো অনেকগুলো দেওয়া থাকে। তাহলে এখানে কতগুলো সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স তো তোমরা বুঝো, দুইটা সেন্টেন্স যেখানে আছে এবং কনজাংশন আছে সেটা মনে করবা যে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমি দেখাই, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, এটাকে তুমি কমপ্লেক্সও বলতে পারো। ইট ইজ হাই টাইম, এটা কিন্তু কমপ্লেক্স না। ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং ফর দ্য কান্ট্রি। তারপরে ওয়ার্ক স্লোলি লেস্ট, এটাকে তুমি কমপ্লেক্স বলিও না। তারপরে এগুলা সেরকম জটিল সেন্টেন্স এটা যোগ করে দিছে, এটা কম্পাউন্ডও বলতে পারো, মিশ্রও বলতে পারো, এটাকে বলতে পারো। এখানে আছে নিচে, আমি সময়ের জন্য আর বেশি তোমাদেরকে বলতে পারলাম না। তাহলে এইগুলি তুমি এই অংশ, যেই অংশ দেয়া না থাকে সেই অংশ যদি ফার্স্ট রকমের বাক্য হয় তুমি তোমার মনের মতো করে লিখতে পারবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা দেয়া অংশের সাথে তুমি যেটা অ্যাড করবা সেটা টেন্সে মিলতেছে কিনা। দেয়া অংশ আগে আসে ফার্স্ট টেন্স, পরে তুমি লিখে দিলে প্রেজেন্ট টেন্স, তাহলে তো হবে না। ফার্স্ট টেন্সের সাথে তুমি অর্থের মিল রাখিয়ে ওটা যদি প্রেজেন্ট টেন্স লেখা যায় লিখতে পারবা, নাহলে প্রেজেন্ট টেন্স লিখতে পারবা না। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, প্রশ্নে দেওয়া আছে এইটা। তুমি অ্যাজ আই ওয়াজ ইল না লেখি তুমি, আমি যদি অ্যাজ আই এম ইল, তুমি ওয়াজের জায়গায় এম লিখলে এটা তো ভুল হবে, এটা কমপ্লিটলি ভুল হবে। এটা একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আমি। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে যাইনি, আমি তো উল্লেখ করে দিছি যে গতকাল স্কুলে যাইনি। আমি তো কেন যাই নাই? আমি অসুস্থ ছিলাম বলতে হবে, আমি অসুস্থ। এটা বললে টিচার নাম্বার দিবে না। আমি অসুস্থ ছিলাম এই জন্য গতকাল স্কুলে যাই নাই, তো বা গতকাল স্কুলে আসি নাই। আই ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে, বন্ধু যে গেলে কি গতকাল স্কুলে আসিস না কেন? তার শরীর ভালো ছিল না, খারাপ ছিল, খারাপ থাকতেই পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই ফর টুডে, খোদা হাফেজ।